এসএসসি জিডি পরীক্ষায় মেডিকেল টেস্ট একটা গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই লিখিত পরীক্ষায় পাস করার পর তোমরা ফিজিক্যালে পাস করলে, তারপর মেডিকেলের ফিটনেসের কারণে অনেকে বাদ পড়ে যায়। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে সাধারণত মেডিকেলে কি কি সমস্যা হয়, তার প্রভাবগুলো কি কি হবে, তার সমাধান কি কি। তুমি যদি এগুলো আগে থেকে জেনে নাও এবং তারপরে প্রস্তুতি নাও, তবে মেডিকেল টেস্টে সফল হওয়ার সুযোগ অনেক বেড়ে যাবে। আর যাদের মেডিকেল টেস্ট সামনেই, তাদের এই কটা দিনে একটু বুঝতে হবে যে কোন পদ্ধতিতে বা কোন প্রসেসে গেলে তোমার কোন কোন প্রবলেম আছে সেগুলো সমাধান আদৌ হবে কি হবে না, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। প্রথমে চলে আসছি চোখ সম্পর্কে। চোখের পরীক্ষাগুলো কি কি হয়। প্রথমত 6/6 ভিশন, অর্থাৎ চোখের দৃষ্টি ক্ষমতা এইটা থাকতেই হবে। 6/6 মানে হলো 6 মিটার দূরের লেখা বা চিহ্নকে পরিষ্কার দেখতে পাওয়া। যাদের দৃষ্টি কম তাদের 6/12 বা 6/18 হতে পারে, তারা চশমা ব্যবহার করলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো এইটাকে বলা হয় 6/6 ভিশন। তোমাদের যদি 6/12 হয় তাহলে কিন্তু তোমরা চোখের আনফিটে করে দেবে। তো 6/6 থাকতেই হবে। নেক্সট আসছি কালার ব্লাইন্ডনেস, রং অন্ধত্ব। তো ইশারা টেস্টের মাধ্যমে এটা বোঝা যায়। তো বিভিন্ন সংখ্যার ছবি রঙিন ডট দিয়ে বানানো থাকে। যদি সংখ্যা চেনা না যায় তো সেখানে তুমি কিন্তু সরাসরি রিজেক্ট হয়ে যাবে। আর কালার ব্লাইন্ডের বিশেষ কোনো চিকিৎসা নেই, এটা জিনগত একটা রোগ। তৃতীয় নম্বর নাইট ভিশন, রাতে কম দেখা। খুব কম আলোতে চোখ কেমন কাজ করছে সেটা দেখা হয়। ভিটামিন এ যদি তোমাদের শরীরের মধ্যে কম থাকে তাহলে কিন্তু রাত্রে দেখা সমস্যা হতে পারে। এবার কিভাবে এর সমাধান হতে পারে দেখো। যদি তোমার 6/6 না হয়, তোমার কি সমস্যা হবে? বোর্ডের লেখা ঝাপসা দেখবে, চোখে চাপ পড়বে। তো কি করতে হয় এর জন্যে? এখন থেকে চশমা ব্যবহার করতে হবে, চোখের ব্যায়াম করতে হবে, যেগুলো পামিং, ফোকাস শিফট, দূরে তাকানো, ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে, ভিটামিন সি, জিঙ্ক জাতীয় খাবার খেতে হবে। এবং যদি চোখে ল্যাসিকি সার্জারি করতে হয় সেটাও করতে হতে পারে। কমপক্ষে 6 মাস আগে এটা করতে হয়। এটা সম্পর্কে ডিটেলসে যাব। আর যাদের 6/6 বা 6/9, 6/12 আর 6/18, এই লেখাটার অর্থ কী? 6/6 মানে তো বলেই দিয়েছি আগে। 6/12 মানে হলো যে 6 মিটার দূরে দাঁড়িয়ে পরিষ্কার চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 6 মিটার দূরে দাঁড়িয়ে চিহ্ন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যখন 12 মিটার দূর থেকে দেখতে হতে পারে কিন্তু একজনকে, তো তখন কিন্তু সে দেখতে পাচ্ছে না। তো এই রকম চোখের সমস্যা স্বাভাবিকভাবে হয়। এবার কালার ব্লাইন্ডনেসে চলে আসছি। কালার ব্লাইন্ডনেসটাকে আরও একটু ডিটেলসভাবে বলে দিই যে লাল, সবুজ, নীল, বেগুনি রং আলাদা করতে না পারা, এটার কোনো স্থায়ী চিকিৎসা নেই। এসএসসি জিডিতে এই রকম সমস্যায় যদি কেউ পড়ে যাও, সে কিন্তু সরাসরি রিজেক্টেড হয়ে যাবে। কোনোভাবে এটাকে ঠিক করার কোনো উপায় নেই। নাইট ভিশনটা বলেছি, নাইট ভিশনের সমাধানও কিন্তু একটু বলে দিয়েছি। তবে যাদের নাইট ভিশনের সমস্যা তারা কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব করবে এবং ডাক্তার যে ভিটামিন জাতীয় খাবারগুলো খেতে বলবে বা যে ওষুধগুলো দেবে সেগুলো তোমরা কিন্তু আগে থেকে খেয়ে নিও। আর যারা এখন মোবাইল বেশি দেখো, হয়তো এই ভিডিওটাও মোবাইলে দেখছো, কিন্তু চেষ্টা করবে মোবাইল এবং কম্পিউটারের স্ক্রিন থেকে একটু চোখটাকে বাইরে রাখার। তবে যাদের চশমা আছে, চশমা থাকলেই যে সমস্যা হবে মেডিকেল টেস্টে এমন না। চশমা থাকলে তোমাকে কিন্তু মেডিকেল টেস্টে চশমা ছাড়া 6/6 হতে হবে তোমার চোখ, তাহলে তোমাকে ফিট করা হবে। ঠিক আছে। নেক্সট লাস্কি সম্পর্কে যেটা বলছি সেটা হচ্ছে যে লেজার অ্যাসিস্টেড ইন সুইট ক্যারাটো
মেলিটিয়াস চোখের কর্নিয়াতে লেজার দিয়ে কেটে নতুন আকার দেওয়া হয় যাতে সঠিকভাবে রেটিনাতে আলো পড়ে এবং পরিষ্কার ছবি দেখতে পাই। যাদের মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগম্যাটিজম আছে তাদের জন্য এটা করতে হতে পারে। তো প্রতি চোখে 10 থেকে 15 মিনিট এবং সাধারণত 1-2 দিনের মধ্যে স্বাভাবিক কার্যক্রম করা যায়। কি সুবিধা? চশমা বা লেন্স ছাড়াই স্পষ্ট দেখা যায়, দ্রুত সুস্থ হওয়া যায়, দৃষ্টিশক্তি সাধারণত স্থায়ীভাবে ভালো হয়ে যায়। আর ঝুঁকি কী হতে পারে? চোখ শুকিয়ে যেতে পারে, রাতে আলো ঝাপসা হয়ে যেতে পারে, বেশি পাওয়ার থাকলে সবসময় কাজ নাও হতে পারে এবং একবার করলে উল্টানো যায় না, অর্থাৎ পাল্টানো যাবে না, এটা মনে রাখবে। এসএসসি জিডিতে কিন্তু সমস্যা সবথেকে বড়সড়, যাদের সামনে পরীক্ষা আছে তারা কিন্তু কোনোভাবেই ল্যাসিক সার্জারি করবে না, কারণ ল্যাসিক সার্জারি করতে গেলে তোমাদের 6 মাস কিন্তু মিনিমাম থাকতেই হবে। নতুন সার্জারি যদি দাগ থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি রিজেক্ট হয়ে যাবে, সেটা বলা থাকলো। তো এখানে একটা ছবি দিয়েছি, ওপরে দেখতে পাচ্ছ, একদম নিচে থেকে আসি, নিচের যে লাইনটা আছে এখানে দেখতে পাচ্ছ যে YUXTHAOV। তো দূর থেকে কিন্তু এটা দেখাবে, এরকম একটা চার্ট দেওয়া থাকবে, সেই চার্টের পেছন থেকে আলো জ্বলবে, যেইটা তোমরা ভালোভাবে এই চার্টটা দেখতে পাও। তো নর্মাল আইস মানে অর্থাৎ নর্মাল চোখে তোমরা কিন্তু YUXTHAOV এইরকম লেখা পড়তে হবে, ঠিক আছে। এর উপরে লেখার আকার যত বাড়বে তত কিন্তু মানে মিনিমাম এই লেখাটা পড়তেই হবে, ঠিক আছে। এই লেখার ভিত্তিতে কিন্তু তোমার চোখটা 6/6 আছে না 6/12 বা 6/18 আছে সেটা কিন্তু ডাক্তাররা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এবার চলে আসছি যে ইসেহারা টেস্ট, যেটা কালার ব্লাইন্ডনেস যারা আছো তারা কিন্তু এই যে আলাদা আলাদা কালার করে দেওয়া আছে এখানে, তার ভেতরে নাম্বার দেওয়া আছে। সবাই যাদের কালার ব্লাইন্ডনেস তারা কিন্তু সব নাম্বারগুলো ভালোভাবে বুঝতে পারবে না। যেমন প্রথমটাতে আছে 12 আছে, প্রথম ছবিটার মধ্যে হয়তো সবাই দেখতে পাচ্ছ যে প্রথমে যে এই ছবিটা আছে এটাতে 12 আছে, দ্বিতীয়তে 8 আছে, 6, 29, 57। তো প্রথম যে লাইনটা আছে এই লাইনটাতে কিন্তু এই রকম নাম্বারগুলো আছে। তো এই রকম টাইপের তোমাকে ছবি দিয়ে দেবে এবং তোমাকে নাম্বার জিজ্ঞেস করবে, তোমাকে ঠিক করে নাম্বার বলতে হবে। এমনকি কখনো কখনো এরকম হতে পারে যে এখানে লাইন টানা থাকবে, তো লাইনটা কোথা দিয়ে কিভাবে গেছে সেটা কিন্তু বলতে হবে, যে যেমন এখান থেকে এটা এই রকমভাবে গেল লাইনটা, এটা কিন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইসেহারা টেস্ট, যাতে কালার ব্লাইন্ডনেস আলাদাভাবে শনাক্ত করা যায় তার জন্য। এবার চলে আসছি ইয়ার টেস্ট বা কানের পরীক্ষা। কিভাবে পরীক্ষা করা হয়? প্রথম পরীক্ষা হুইসপার টেস্ট, ফিসফিস টেস্ট যেটাকে বলা হয়। ডাক্তার বা মেডিকেল অফিসার প্রার্থীর পেছনে প্রায় 5 মিটার দূর থেকে ফিসফিস করে কথা বলেন, প্রার্থীকে সেটা সঠিকভাবে শুনে পুনরাবৃত্তি করতে হয়। যদি 5 মিটার দূর থেকে স্পষ্ট শোনা যায় তাহলে তোমাকে পাস করিয়ে দেবে, আর যদি শোনা না যায় আবার কাছ থেকে পরীক্ষা করা হয়, তবুও না শুনলে কিন্তু তোমাকে ফেল করিয়ে দেবে, ঠিক আছে। এটাকে বলা হয় হুইসপার টেস্ট। দ্বিতীয় টেস্ট হলো অডিওমেট্রি টেস্ট। যদি প্রার্থীর অর্থাৎ যদি প্রাথমিক টেস্টে সমস্যা ধরা পড়ে, একটা যন্ত্র ব্যবহার করে আলাদা ফ্রিকোয়েন্সি এবং ভলিউমে শব্দ শোনানো হয়। সাধারণত 25 ডেসিবেল পর্যন্ত শব্দ যদি শোনা যায় তবে তা স্বাভাবিক ধরা হবে। অর্থাৎ আমাদের যে কানের যে রেঞ্জ সেটা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শুনতে পাই আমরা যদিও। এবার হেয়ারিং লস হতে পারে, যে কোন কোন সমস্যায় ফেল হতে পারেন। তো হেয়ারিং লস বা কানে কম শোনা, আংশিক বা সম্পূর্ণভাবে শুনতে না পারলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে। ইয়ার ইনফেকশন, কানে পুঁজ, ব্যথা, ফোলা থাকলে টেম্পোরারি রিজেক্টেড করে দেওয়া হতে পারে। তারপরেতে পারফরমেটেড এয়ার ড্রাম, কানের পর্দা ফেটে যাওয়া, আগের আঘাত, দুর্ঘটনা বা ইনফেকশনের কারণে কানের পর্দা যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু তুমি শব্দ ভালোভাবে শুনতে পাবে না। ওয়াক্স ব্লকিং, কানে ময়লা জমা, যেটাকে আমরা কানের ভিতরে খোল বলি, অনেক সময়
শুধু বেশি ময়লা জমে যাওয়ায় টেস্টে ফেল হয়, তবে এটা পরিষ্কার করে আবার গেলে তোমাকে ফিট করিয়ে দেবে। কনজেন্টাল ডিফানেস জন্মগত শ্রবণ সমস্যা, যাদের জন্মগত থেকেই শুনতে অসুবিধা তাদের কিন্তু পার্মানেন্ট আনফিট করে দেবে, এটা মনে রাখবে। এখন তো যাদের কানের সমস্যা তারা কি করবে? হয়তো দেখা গেল যে কারো কারো কানের সমস্যা আছে এবং সামনে তোমাদের ফিজিক্যালের পর মেডিকেল কিছু দিনের মধ্যে হবে, তোমরা ভাবছো যে কানের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। তো মেডিকেল টেস্টটাকে তোমরা কিন্তু কানের ডাক্তার, যেটাকে বলা হয় ইএনটি, সেই ডাক্তারের কাছে গিয়ে কানের চেক আপ করাবে। যদি কানে ময়লা থাকে সেটা পরিষ্কার করে নাও, এবং নিজে পরিষ্কার না করে কিন্তু ডাক্তারকে দিয়ে পরিষ্কার করালে অনেক ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। যারা আগে কানে আঘাত পেয়েছো তারা কিন্তু অডিওমিটার রিপোর্ট করিয়ে রাখো, কানের প্রতি যত্ন নাও, হেডফোন লাগিয়ে বেশি শব্দ শোনো না, জোরের শব্দ শোনো না, আর কানেতে যদি জল টল জমে সেগুলোর জন্য কিন্তু কানটাকে ঠিকঠাকভাবে সুস্থভাবে রাখো। আর সহজভাবে যদি আমরা এটাকে বলি যে এসএসসির মেডিকেলে কানে অন্তত 5 মিটার দূর থেকে ফিসফিস শব্দ শোনা চাই। কানে ছোটোখাটো সমস্যা থাকলে আগে থেকে কিন্তু তোমরা ঠিক করে নিতে পারো, ঠিক আছে? এবার চলে আসছি দাঁতের পরীক্ষা, ডেন্টাল এক্সামিনেশান। তো এখানে কি কি দেখা হবে? দাঁতের সংখ্যা, সামনের দাঁতের অবস্থা, দাঁতের ফাঁক, দাঁতের মাড়ি, দাঁতের মধ্যে কোনো ক্যাভিটি আছে কিনা, আর্টিফিশিয়াল দাঁত, এটাও দেখা হতে পারে। তো প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু মোট 32টা দাঁত থাকে, ওপরে 16টা এবং নিচে 16টা। তবে এসএসসি জিডিতে ন্যূনতম 14 থেকে 16টা দাঁত কিন্তু থাকতেই হবে। এবং যদি সামনের দাঁত ভাঙা থাকে, সামনের দাঁত না থাকে, তাহলে কিন্তু সমস্যায় তুমি পড়বেই। বিশেষ করে ওপরের 4টে এবং নিচের 4টে দাঁত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দাঁতের ফাঁকটা অস্বাভাবিক যদি দাঁতের ফাঁক থাকে, তাহলে যদি চিবানোর সমস্যা হয় তাহলে তোমাকে কিন্তু রিজেক্টেড করে দেবে। দাঁতের মাড়ি সংক্রান্ত যে বিষয়টা আছে, মাড়ি যদি ফুলে যায়, মাড়ি থেকে যদি রক্ত পড়ে বা ইনফেকশান থাকে, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করতে পারে। তাই যাদের দাঁতের ছোটোখাটো সমস্যা আছে তোমরা ডেন্টাল হাসপাতাল কিংবা ডেন্টাল ডাক্তারের কাছে গিয়ে তোমরা তোমাদের দাঁতটা পরীক্ষা করে নিতে পারো। আর যাদের দাঁতের গর্ত বা ক্যাভিটি আছে তারা কিন্তু এটা ঠিক করে নেবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে এখানে যদি 14টা, অর্থাৎ আমি যেগুলো বললাম সেগুলো আবার একবার বলে দিচ্ছি, যে দাঁত কম থাকে, অর্থাৎ 14টার কম দাঁত থাকলে হবে না। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনে দাঁত নেই, এই রকম টাইপের কিন্তু তোমাদের কারো যদি থাকে কিন্তু সমস্যায় পড়বেই, ঠিক আছে? এবার চলে আসছি যে ডেন্টাল চেক আপ কীভাবে করবে। যদি কোনো দাঁতে ক্যাভিটি থাকে তবে ডেন্টিস্ট দিয়ে সেটাকে ফিলাই করিয়ে নিন। আর সামনের দাঁতের যত্ন কিভাবে নেবে? সামনের দাঁত ভাঙা থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ক্যাপ বা ফিলিং করানো যায়, যদি সেরকম পরিস্থিতি থাকে। তো দাঁতকে পরিষ্কার করাবে, অর্থাৎ মেডিকেল চেক আপ করার অন্তত 2 থেকে 3 সপ্তাহ আগে দাঁতকে ভালোভাবে ক্লিন করে নিয়ে যাবে। যদি তোমাদের দাঁতের মধ্যে কোনো ব্যাড কালার বা স্পট চলে আসে। তো মাড়ির যত্ন, যদি মাড়ি ফুলে যায় বা রক্ত পড়ে তবে মাউথ ওয়াশ ব্যবহার করবে এবং ডেন্টিস্টের ওষুধ নেবে। সঠিকভাবে ব্রাশ করো এখন থেকে। যাদের সামনে মেডিকেল এক্সাম তারা কিন্তু দাঁতটাকে ভালোভাবে অন্তত 2 বার মিনিমাম সকাল এবং রাত্রে ঘুমানোর আগে ঠিকঠাকভাবে ব্রাশ করো, এতে দাঁতটা ভালো থাকবে। আর এই সময় তোমরা অতিরিক্ত মিষ্টি আর ফাস্ট ফুড এড়িয়ে চলবে, এটাই বলার। এবার চলে আসছি যে পায়ের গঠন। পায়ের নানা রকম সমস্যায় প্রতি বছর বহু ছেলে আনফিট হয়ে যায়। তো কি করতে হবে সেই সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রথমে চলে আসছি যে ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুটটা কি? পায়ের নিচের আর্চ না থাকলে পুরো পা মাটিতে লেগে যায় না, অর্থাৎ দৌড়ানোর সময় বা লাফানোর সময় কিন্তু ভারসাম্য রাখতে অসুবিধা হয়। এবং ফ্ল্যাট ফুট থাকলে কিন্তু সাধারণভাবে এসএসসি জিডিতে রিজেক্ট করা হয়। ছোট বয়সে যদি ফ্ল্যাট ফুট থাকে তাহলে কিন্তু কিছুটা ঠিক করা যায়, বয়স বেড়ে গেলে কিন্তু পার্মানেন্টলি ঠিক করাটা খুব কঠিন হয়ে পড়ে, হাড় শক্ত হয়ে যায়।
হাড় নরম থাকা অবস্থায় ট্রিটমেন্ট করলে ফ্ল্যাট ফুট সেরে যায়। নকনি, দাঁড়ালে যদি হাঁটু লেগে যায়, অর্থাৎ দুটো হাঁটুর সঙ্গে হাঁটু লেগে যায়, তাহলে সেটাকে নগ্নি হিসেবে বিবেচনা করা হয়। আর এটার ছবি দিয়ে আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবে যে ফ্ল্যাট ফুটের যে ছবিটা এখানে দিয়েছি, এখানে উপরে আর নিচে, এই যে এটা হচ্ছে উপরের ছবিটা হচ্ছে নর্মাল একটা ছবি, যেটা স্বাভাবিক একটা মানুষের থাকা উচিত, আর নিচেরটা হচ্ছে ফ্ল্যাট ফুট। ঠিক আছে, তো এখানে যে গ্যাপটা আছে, পায়ের যেখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু নিচে নেই, নিচে একদম সমান হয়ে গেছে, এটাকে বলা হয় ফ্ল্যাট ফুট। আর নগ্নির যে এখানে দেখো দুটো ছবির মধ্যে, দ্বিতীয় ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল একটা মানুষের যে স্ট্রাকচার, পায়ের যে স্ট্রাকচারটা থাকে, সেখানে নগ্নি হলে কিন্তু তার স্ট্রাকচারটা আলাদা হয়ে যায়, অর্থাৎ দুটো হাঁটুর মধ্যে সামনাসামনি চলে আসে, অর্থাৎ ছুটতে গেলে বা হাঁটলে কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য নগ্নিতে কিন্তু এসএসসি জিডি বাদ দিয়ে দেয় যদি নগ্নি সেরকম থাকে। তো এবার আসছি 3 নম্বর পয়েন্ট, হাঁটুর বো লেগ। দাঁড়ালে দুই হাঁটুর মাঝে ফাঁকা বেশি হয়ে যায়, কিন্তু গোড়ালি একসাথে থাকে না, এক্ষেত্রেও রিজেক্ট হয়ে যাবে। ভেরিকোস ভেন যদি থাকে, অর্থাৎ পায়ের শিরা মোটা এবং যদি ফুলে যায়, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, রক্ত চলাচলে বাধা পাওয়া, এক্ষেত্রেও ভেরিকোস ভেন থাকলে শিরার সমস্যা জাতীয়, তাহলে কিন্তু আনফিট করে দেবে। এবার এখানে ছবির মধ্যে দেখতে পাবে যে নর্মাল এবং বোলেক। নর্মাল যে ছবিটা আছে, অর্থাৎ এখানে 15 ডিগ্রির যদি কম আছে, অর্থাৎ এখানটাতে দেখতে পাচ্ছ যে ছবিটা, এই দুটো ছবির মধ্যে কম্পেয়ার করলে কিন্তু তোমরা কিন্তু একটু বুঝতে পারবে যে বোলেক আর নর্মালটা মধ্যে কি তফাৎ। আর ভেরিকোস ভেন সম্পর্কে অনেকে জানো, আবার অনেকে জানো না যে ভেরিকোস ভেনটা এখানে দেখো দ্বিতীয় ওপর আর নিচের যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ, যে নর্মাল ব্লাড ফ্লো যখন শিরার মধ্যে দিয়ে যায় তখন এই রকমভাবে নর্মালভাবে ব্লাড ফ্লো হয়, আর যখন ভেরিকোস ভেন থাকে তখন কিন্তু শিরার স্ট্রাকচারটা অনেকটা এই রকম পেঁচানো হয়ে যায়, অর্থাৎ তার ভিতরে কিন্তু শিরার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে সেখানে ব্লাডের ক্লটিং হবে এবং পরে সেই জায়গাটাতে কিন্তু টিউমার হয়ে যাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। সেই কারণেতে কিন্তু ভেরিকোস ভেন যাদের থাকে তাদের দিকে মেডিকেলে আনফিট করে দেয় এবং পরে রিজেক্ট করে দেবে। 5 নম্বর পয়েন্ট, কিউব ফুট। পায়ের আকার অস্বাভাবিকভাবে বাঁকানো থাকলে এসএসসি জিডিতে তাকে রিজেক্ট করা হতে পারে। টো ডিফরমেটিস, আঙুলের গঠনের সমস্যা থাকলে। লিম্ফ লেন্থ ডিসপেন্সি, দুই পায়ের দৈর্ঘ্য যদি সমান না হয়, একটা পা যদি ছোট হয় একটা পা বড় হয়, এই রকম ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স অনেক থাকে। এবার ছবিটার মধ্যে দেখতে পাবে যে নর্মাল ফুট আর কিউব ফুটের মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছ। আর টো ডিফরমেটিস মানে হলো যে আমাদের যে হাত এবং পায়ের আঙুলগুলো যে সোজা সোজা থাকে, এখানে কিন্তু সোজা সোজা না, হাত বা এবং পায়ের যে আঙুলগুলো কিন্তু একটু বেঁকে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় টো ডিফরমেটিস। আর আগে একটা বললাম যে এখানে লিম্ব লেন্থ ডিসপেন্সি, দুই পায়ের দৈর্ঘ্য সমান না হওয়া। তো এই যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে দেখতে পাবে যে একটা ব্যালেন্স ছবি, অর্থাৎ গোটা শরীরের ভারসাম্য বজায় রাখা যাচ্ছে দ্বিতীয় ছবিটায়, ব্যালেন্সটাই। আর ইমব্যালেন্স হচ্ছে এইটা, অর্থাৎ এক পা ছোট এক পা মানে ছোট বড় যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আনফিট হবে। এখন কি করা যাবে তাহলে? তো ডাক্তারকে দেখাতে হবে, বিশেষ করে যারা হাড়ের ডাক্তার তাদের দিকে কিন্তু তোমাদের দেখাতে হবে। তো প্রতিদিন এক্সারসাইজ করতে হতে পারে, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। যদি সন্দেহ থাকে যে আমার ফ্ল্যাট ফুট বা নগ্নি আছে, তাহলে যেটাকে আমি হাড়ের ডাক্তার বললাম, হাড়ের ডাক্তার হচ্ছে অর্থোপেডিক ডক্টর। তো হট করে এটা সেরে যাবে না, এটার জন্য টাইম লাগে। তো যাদের হাতে টাইম আছে, অর্থাৎ যাদের কম টাইম, অর্থাৎ যাদের ট্রিটমেন্টটা কম, অর্থাৎ একটু আধটু যদি সমস্যা থাকে, তোমরা কিন্তু ট্রিটমেন্ট করিয়ে নাও। আশা করছি হয়তো মেডিকেল এক্সামের আগে তোমাদের সেটা ঠিক হয়ে যাবে। আর ভেরিকোস ভেন থাকলে কি কি করবে না এখন এই মুহূর্তে? লম্বা হাঁটবে না, অর্থাৎ অনেকক্ষণ ধরে এখন হাঁটবে না।
রানিং করা একদম কমিয়ে দাও, কম্প্রেশন স্টকিং ব্যবহার করতে বলা হচ্ছে। তারপরে রক্তনালী, আমাদের শরীরের মধ্যে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেইগুলোর মধ্যে সমস্যা হয়, যেমন ভেরিকোস ভেন, যেটা আমি আগে বললাম এবং সেটা সম্পর্কে আর এক্সট্রা বলতে চাইছি না। এবার আসছি যে ডিপ ভেন থ্রম্বোসিস, যেটাকে বলা হয় ডিভিটি। তো এখানে কি হয়, ডিভিটিতে শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, পা ফুলে যায়, লাল হয়ে যায় এবং ব্যথা হয়। তো এই রকমেতে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের দরকার পড়ে। কিভাবে এটা ঠিক করা যাবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হয়, দীর্ঘ সময় বসে এবং দাঁড়িয়ে থাকা কিন্তু এড়িয়ে চলতে হবে যদি ডিভিটির সমস্যা তোমার থাকে। তো এবার দেখবে যে ডিভিটি ভেন থ্রম্বোসিস আমি যেটা বললাম তার ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ডিভিটিটা আসলে কি। আমাদের যে ভেন থাকে সেই ভেনের মধ্যে কিন্তু ছোট ছোট ভাল্ব থাকে, যে ভেনের মধ্যে ভাল্ব থাকেই না এরকম না, ভেনের মধ্যেও ভাল্ব থাকে। তো যখন ব্লাডের যে কণাগুলো থাকে বা আরবিসি যখন ভেনের মধ্য দিয়ে যায়, তো যখন এই ভেনের মধ্যে আরবিসি আটকে যায় এই ভালভের স্ট্রাকচারের সাপেক্ষে, তো তখন কিন্তু ব্লাড ক্লটিং হয়ে যায় এবং তার স্ট্রাকচারটা দেখতে এই রকম হয়। কোনো জায়গাতে বাইরে থেকে হয়তো এরকমভাবে দেখা যেতে পারে পায়ের মধ্যে বা হাতের মধ্যে, তো তখন সেটাকে বলা হয় থ্রম্বোসিস। ঠিক আছে, এটাকে বলা হয় ডিভিটি। নেক্সট আসছি, আচ্ছা এখানে দেখো এবার এনুরেসিয়াম, রক্তনালী ফুলে যাওয়া এবং দুর্বল হওয়া। ধমনী যদি দুর্বল হয়ে বেলুনের মতো ফুলে যায় তখন কিন্তু যে কোনো সময় ফেটে যেতে পারে, বা যেটাকে বলা হয় প্রাণঘাতী একটা সমস্যা। এইটা সার্জারি করলে বা লাইফস্টাইল চেঞ্জ করে ওষুধ খেলে এটা ঠিক হয়ে যায়। এটা সম্পর্কে অনেকে জানো না। তো নেক্সট তারপরে আসছি লিম্ফোডেমিয়া, পায়ে হাতে অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, লসিকা তরল জমে গিয়ে অঙ্গ মোটা হয়ে যায়, লসিকা নালীর ব্লকেজ বা ফাইলেরিয়া রোগ হয়। এসএসসি জিডিতে কিন্তু এই রকম সমস্যায় রিজেক্ট করে দেয়, কিন্তু আগে থেকে তোমাকে সাবধান হতে হবে, তাহলে কিন্তু আগে থেকে ট্রিটমেন্ট করলে তুমি এই সব সমস্যা থেকে বাঁচতে পারবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাড, পিএডি প্যাড। তো পায়ের রক্তনালী সংকুচিত হয়ে রক্ত চলাচল কমে যায়, হাঁটার সময় ব্যথা হয়, পা ঠান্ডা হয়ে যায়, ক্ষত শুকোতে সময় লাগে, যদি ছোটোখাটো কোনো ক্ষত হয় তাহলে সেটা শুকাতে সময় লাগে, যেটাকে বলছি। তো এবার এখানে দেখো যে আমি যেইগুলো বলেছি সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। এই ছবিগুলো কিন্তু তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে কোনটা কোন প্রসেসে আছে। ঠিক আছে, এবার কারো যদি মিসিং লিঙ্ক থাকে বা অ্যাম্পুটেশন থাকে তাহলে কিন্তু তাকে রিজেক্ট করে দেবে। আর যদি কারো জন্মগত অঙ্গ বিকৃতি থাকে, যেটাকে বলা হয় কনজেন্টিয়াল ডিফর্মিটি, তাহলে কিন্তু তাকে সম্ভাবনা অনেক বেশি থাকে, অর্থাৎ এটা জন্মগত যদি অঙ্গ বিকৃতি থাকে তাকে কিন্তু কিওর করাটা খুব কঠিন হয়ে যায়। তো তার ছবি একটা এখানে দিয়েছিলাম যে কারো আঙুল যদি কোনো একটা জায়গার আঙুলের কোনো একটা গাঁট কেটে যায়, ছোটো মতো কেটে গেলেও কিন্তু পরে সেটা সার্জারি করে ঠিক করা হলেও সেখানে কিন্তু তোমাকে আনফিট করে দেওয়ার চান্স থাকবে। এবার কি করবে এই সময়, আর পরীক্ষা এসএসসির কীভাবে করায়, তো প্রার্থীকে দাঁড় করিয়ে হাত পা সব দিক থেকে দেখানো হয়, শিরা, হাড়, আঙুল, অঙ্গের আকার সব কিছু টর্চ লাইট দিয়ে পরীক্ষা করা হয়। হাঁটতে বা দৌড়তেও বলা হতে পারে, বিশেষ করে হাঁটতেই বলে। যদি ফোলা বা ব্যথা দেখা যায় সেটা নোট করা হয়। মিসিং ফিগার, টো বা ডিফর্মিটি সরাসরি রিজেক্ট করে দেয়। পরীক্ষার্থীর যে এখন কি করণীয়, প্রতিদিন হাঁটা, হালকা দৌড়, রক্ত চলাচল ভালো রাখার জন্যে। যাদের ফ্যামিলির হিস্ট্রি আছে আগেই ভাস্কুলার ডক্টর দেখান। দাঁড়িয়ে বেশি কাজ করবেন না এই সময়ের মধ্যে। আর কেউ যদি স্মোকিং বা অ্যালকোহল করো তাহলে সেইটা এখন এড়িয়ে চলো, এতে তোমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। তো ছোটোখাটো যদি ভেন প্রবলেম থাকে তাহলে মেডিকেল টেস্টের আগে চিকিৎসা করিয়ে নাও।
নেক্সট চলে আসি হাতের সমস্যা। তো মিসিং ফিঙ্গার, তো এটা বলার কিছু নেই যে হাতের বুড়ো আঙুল বা কোনো আঙুলের যদি কোনো সমস্যা হয় তাহলে এটা হবে না। আর দ্বিতীয়ত অতিরিক্ত আঙুল যদি জোড়া লেগেও যায় তাহলে হবে না। আর হাতের মুঠো শক্ত করতে যদি সমস্যা হয়, যেটাকে বলা হয় কন্ট্রাকচার, তো তাহলে কিন্তু বা সোজাসুজিভাবে যদি মুঠোটাকে হাত মুঠো হয়ে যাওয়া বা শক্ত হয়ে যাওয়া যেটাকে বলছি, এটাতে কিন্তু সমস্যা হবে। নেক্সট ফ্র্যাকচার মেলুনেশন, হাড় ভেঙে ভাঙা হাড় বেঁকে জোড়া লাগা। অনেকের হাড় ভেঙে যায়, ছোটোবেলায় হাড় ভেঙে গেছে, কারো বড়োবেলায় হাড় ভেঙে গেছে, কিন্তু তারপরে চেক আপ করার পর মেডিকেল অর্থাৎ চেক আপ করার পরেতে হাড় হয়তো জুড়ে গেছে প্লাস্টার করে ওষুধ খাওয়ার পরেতে, কিন্তু দীর্ঘদিন বাদে তুমি হয়তো মেডিকেল চেক আপে গেলে তখন দেখলে যে যেই জায়গায় হাড় ভেঙে গিয়েছিল সেটা বেঁকে গিয়ে জোড়া লেগেছে। তো তখন কিন্তু তার স্ট্রাকচারের ছবিটা যদি দেখা হয় তখন কিন্তু সমস্যা হবে। নার্ভ ইনজিওরি হলে অর্থাৎ স্নায়ুর সমস্যা হলে, লিমিটেড মোমেন্ট, হাত নাড়তে না পারা, স্কার্স বা বার্ন মার্ক, দাগ বা পোড়ার দাগ থাকলে। নেক্সট ট্রেমর্স, হাত কাঁপা, স্নায়ুর রোগ বা দুর্বলতার কারণে হাত কাঁপে। তো যাদের হাত কাঁপে তাদের কিন্তু একটা মেডিকেলে পয়েন্ট পেতে পারো, অস্ত্র ধরতে সমস্যা হয় এই জন্যই তোমাদের দিকে পয়েন্ট দেয় হাত কাঁপলে। আর যাদের কিউব হ্যান্ড আছে বা জন্মগত হাতে সমস্যা আছে বা যাদের জন্ম থেকে হাত বাঁকা বা ছোট, তাদের দিকে মেডিকেলে পয়েন্ট দিলেও রিমেডিকেলে যাওয়ার পর তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে। তাই ছোট বয়সে সার্জারি করলে এটা সেরে যায়, এখন কিছু করার নেই। যাদের হাতে বেশি ঘাম দেয় তাদের, অর্থাৎ কেন ঘাম দেয়, হাতে অস্বাভাবিকভাবে যদি ঘাম দেয় সেটা কোনো কাজ করলে তার পক্ষে খুব সমস্যা হয়ে যায়। অনেক সময় এত বেশি ঘাম দেয় যে কলম ধরতে, কাগজে লিখতে বা কারো হাতে হাত ধরতে সমস্যা হয়ে যায়। তো এসএসসি জিডির মেডিকেল টেস্টে এর কী প্রভাব হয় যে খুব বেশি হলে মেডিকেল বোর্ড এটাকে রিজেক্ট করে দেয়, কারণ অস্ত্র ধরতে সমস্যা হতে পারে। তবে হালকা যদি ঘাম দেয় তাহলে সাধারণত সমস্যা করে না। সমাধান এই মুহূর্তে হচ্ছে রেগুলার হ্যান্ড ওয়াশ এবং অ্যান্টি পারসেপ্টেন্ট স্প্রে ব্যবহার করা, ফিটকারি পানিতে গলিয়ে হাত ধোয়া, এতে ঘাম কমাবে। ডক্টরের কাছে গেলে বোটুলিনাম টক্সিক ইঞ্জেকশান দেয়া যায়, এটা হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট। তো অনেক ক্ষেত্রে লন্টোফোরেসিস মেশিন দিয়েও ঘাম কমানো যায়। এবার আসছি কিউবিট ভ্যালগাস। এটা কি, দাঁড়ালে বা হাত সোজা করলে কনুইয়ের হাড় বাইরের দিকে অস্বাভাবিকভাবে বাঁক হয়ে যায়। নর্মাল হাত সোজা করলে কনুই সামান্য বাইরে থাকে, বিশেষ করে 5 থেকে 15 ডিগ্রি, কিন্তু যদি 15 থেকে 20 ডিগ্রি এর বেশি হলে সেটাকে বলা হয় কিউবিটস ভ্যালগাস। এসএসসি জিডির মেডিকেল টেস্টের এর কী প্রভাব আছে, যদি ডিফর্মিটি খুব বেশি হয় তাহলে হাত পুরোপুরি সোজা না করা যায় তাহলে তোমাকে রিজেক্ট করবে, হালকা থাকলে সাধারণত সমস্যা হয় না। এবার এটাকে আমরা সাধারণত ক্যারি অ্যাঙ্গেল বলি। কিউবিট ভাইরাস, নর্মাল আর কিউবিট ভ্যালগাস, এই তিনটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে যে কোনটার স্ট্রাকচার কীরকম। তো এখানে সেরকম বলার নেই, তবে নর্মালেতে মেল আর ফিমেলের ক্যারি অ্যাঙ্গেল কিন্তু ডিগ্রিতে একটু আলাদা হয়। ফিমেলের ক্যারি অ্যাঙ্গেল 10 থেকে 15 ডিগ্রিতে নর্মাল মানা হয়, আর ছেলেদের 5 থেকে 10 ডিগ্রিতে ক্যারি অ্যাঙ্গেল নর্মাল মানা হবে। আর কিউবিট ভ্যালগাস ম্যাক্সিমাম 15 ডিগ্রি এতে থাকছে। আর এখানে যে হাতে ঘাম দেওয়ার যে ছবিটা আছে এইরকমভাবে কিন্তু হাতে ঘাম দেয়। প্রার্থীকে মেডিকেল বোর্ডে যাওয়ার পরেতে কি করা হবে? তো প্রথমে হাত দেখতে বলবে স্ট্রেট হচ্ছে কিনা, কনুই এবং কবজি দিয়ে অ্যাঙ্গেল মাপা হয়, হাতে অতিরিক্ত ঘাম আছে কিনা, বা হ্যান্ডশেক বা গ্রিপ টেস্ট করে দেখতে পারে, আঙুল গুনে দেখে সব ঠিক আছে কিনা, দাগ, বার্ন, স্কার্প এগুলো চেক করবে,
পরীক্ষার্থীরা কি করবে? যাদের হাতে অতিরিক্ত ঘাম হয় প্রতিদিন ফিটকিরি বা লবণ পানিতে হাত ধোও, অ্যান্টিস্পাইরিন্ট বা মেডিকেট্যান্ট পাউডার ব্যবহার করো, কিউবিট ভ্যালগাস থাকলে অর্থোপেডিক ডাক্তার আগে থেকে দেখাও, হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ করো, আর মেডিকেল টেস্টের আগে গ্রিপ শক্ত রাখবে, আঙুল, বুড়ো আঙুল এবং হাতের কার্যক্ষমতা স্বাভাবিক রাখবে। অ্যাক্সিডেন্টের পুরনো প্রবলেম থাকলে আগেই অর্থোপেডিক সার্জন দেখাও, প্রতিদিন হ্যান্ড এক্সারসাইজ করো, হ্যান্ড ট্রেমর থাকলে ডক্টরকে দেখিয়ে কন্ট্রোল করা যায়। এবার চলে আসছি ত্বক ও তার দাগ। বার্ন স্কার্স, পোড়া বা আগুনের দাগ। আগুন বা গরম জিনিস বা রাসায়নিকের কারণে যদি ত্বকে দাগ হয়ে যায় তাহলে কিন্তু মেডিকেল বোর্ড কিন্তু রিজেক্ট করতেও পারে। ঠিক আছে, তো এখানে কি করবে? যদি চামড়ার উপরে একটা বড় দাগ হয়ে যায় তো প্লাস্টিক সার্জারি করতে পারো, বা এইটা বিশেষ করে যাদের স্কিনের প্রবলেম তারা কিন্তু স্কিনের ডাক্তারকে দেখিয়ে নাও আগে থেকে, যদি ঠিক করা যায় তাহলে তোমরা ঠিক করে নেবে। হাত বা দেহের বড় উঁচু দাগ, নানা রকমের স্কিনের মধ্যে প্রবলেম হতে পারে, তোমরা শুধু পয়েন্টগুলো দেখে যাও যে আগুনে পড়া দাগ থাকতে পারে আর দেহের মধ্যে কোনো একটা উঁচু দাগ হতে পারে। এবার চলে আসছি যে ত্বকের উপরে যদি লেয়ারের কোনো ক্ষতি হয়ে যায়, যেরকম বলা হয় আর্ন স্কার, তো ছোট ছোট গর্ত থাকলে তখন কিন্তু সমস্যা হয়। এবার আসছি ট্যাটু, বার্থ মার্ক, ট্যাটু। তো কারো কারো জন্মগত দাগ থাকে, জন্মগত দাগ থাকলে সচরাচর মেডিকেলে কোনো প্রবলেম হয় না, কিন্তু যারা পার্মানেন্ট ট্যাটু করে নাও তাদের কিন্তু বড় ট্যাটু হলে তাদের কিন্তু সমস্যা হবে। এবার স্কিনের মধ্যে যদি তোমাদের লাল দাগ থাকে, চুলকানি বা স্কেলিং থাকে তাহলে তার কিন্তু প্রভাব পড়তে পারে। তো তার জন্যে ডার্মেটোলজিস্ট ট্রিটমেন্ট, অর্থাৎ চামড়ার ডাক্তারকে বলা হয় ডার্মেটোলজিস্ট। তো তাদের কাছে গিয়ে তোমরা ট্রিটমেন্ট করে নাও যাদের চামড়ার ছোটোখাটো সমস্যার ইস্যু আছে। তো জেনারেল টিপস কিন্তু বলাই আছে যে ফাংশনাল এরিয়া, হাত, আঙুল, কবজি, পা, জয়েন্ট এ দাগ থাকলে ডাক্তার দেখাও। কসমেটিক স্কার কসমেটিক রিজন ছাড়া জেনারেলি রিজেক্ট করে না। আর বার্ন বা যদি কোনো পোড়ার দাগ থাকে তাহলে যদি সম্ভব হয় সার্জারি করার তাহলে সার্জারি করে নাও, এগুলোই বলার। আর কিছু না, নিজের ওপর বিশ্বাস রাখো, সাফল্য তাহলে নিশ্চিত হবে। এতটুকুই বলার ছিল। বেস্ট অফ লাক।